নাশিদ ভাই 30% যদি মুক্তিযোদ্ধা কোটা হয়, 56-60% যদি কোটাতে চলে যায়, তাহলে আমার মেধাবী সন্তানগুলো কি করবে? এই যে বৈষম্য অনিয়ম, আমাদের ভাই বোনেরা লড়ছে, 6টা বাচ্চাকে মেরে ফেলছে, কত বড় অসভ্য জানোয়াররা আমাদের সন্তানদেরকে গুলি করে না। যেই ছেলেটা দাঁড়িয়ে ছিল বুক চিতিয়ে, সেই ছেলেটার দিকে গুলি করেছে। এই সরকার প্রধান বললো রাজাকারের নাতিপুতিরা। কে রাজাকার? আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আচ্ছা স্যাম, একটু নিচের মন্তব্যটা পড়বেন, আপনাকে কিছু সময় দিতে চাচ্ছি এই বিষয়টাই। নো নেম, নামই নাই, প্রশ্ন করে বসে আছে। দেশের কোটা নিয়ে আপনার জ্বালামণি বক্তব্য শুনতে চাই। কতটুকু নির্লজ্জ, বেহায়া, বেশরম ইতর হলে এভাবে ক্ষমতার জন্য ন্যাক্কার জন্য কাজ করতে পারে একজন মানুষ? এর শেষ কোথায়? আমি আপনাকে আমি একটা মিনিট কথা বলি। আপনার দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ব্যারিস্টার সায়েম এবং নাশিদ রহমান। ব্যারিস্টার সায়েম দেশের একটি বিখ্যাত স্কুল দিয়ে পড়েছেন, ঢাকা কলেজে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খুব ভালো ছাত্র ছিলেন, শ্রেষ্ঠ বিতার্কিক ছিলেন। বিসিএস পরীক্ষা দিয়ে ব্যারিস্টার সায়েম ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। আজকের এই পরিস্থিতিতে আমার বিশ্বাস নেই ব্যারিস্টার সায়েম চাকরি পাবেন। ওই বিশ্বাসটা লুপ্ত হয়েছে। সায়েম একা নয়, ব্যারিস্টার সায়েমের আগে পরের সাথে শতাধিক আমার পরিচিত ব্যক্তি বিসিএস আমার ব্যাচের না, ওনারা আমাদের সমসাময়িক পেয়েছেন, তার বন্ধু বান্ধবরা পেয়েছেন। আমি বিশ্বাস করি কেউ পেত না। এই বিশ্বাস হানিতে যে করেছে, এটা একটা অপরাধ মনে করি ব্যারিস্টার সায়েম। আমি আর কিছু বলবো না। আমি আমার হৃদয়ের যে গভীর ক্ষতটা, সেই ক্ষতটা যেভাবে জ্বলছে পড়ছে, সেই জায়গাটা থেকে আমি আমার বক্তব্যটা এক্ষেত্রে রাখতে চাই। প্রথমে আমি তথ্যটা দিয়ে দেই। আমি যে বিসিএস এ কোয়ালিফাই করেছিলাম সেটা ছিল 20তম, এবং আপনার ওই 20তমতেই এই তথাকথিত মুক্তিযোদ্ধা কোটাটা শুরু হয়। আমি সেই বিসিএস এ, নাশিদ ভাই যদিও বলেছেন যে আজকে হলে পেতাম না, তখনও আমি না পাওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিলাম। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি মেধা তালিকায় একেবারে শুরুর দিকটাতে ছিলাম, কিন্তু সেই বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটা তৈরি করা হয়েছিল। সেই বিসিএস এ 200 মার্কসের ভাইবার প্রচলন শুরু হয়েছিল, এবং ভাইবা বোর্ডে, আমার ভাইবা বোর্ডে ছিল কাজী গোলাম রসুল, ভাইবা বোর্ডের প্রধান, যিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার করেছিলেন। সেই কাজী গোলাম রসুল ছিলেন আমার ভাইবা বোর্ডের প্রধান। ওই ভাইবা বোর্ডে অন্য যারা ছিলেন তারা আমাকে প্রশ্ন করা শুরু করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক অবান্তর কিছু কোশ্চেন, জর্জ হ্যারিসনের বিষয় নিয়ে কোশ্চেন করা শুরু করলেন। আমি চাকুরিতে কি করব, আমি প্রশাসন ক্যাডারে কিংবা ফরেন ক্যাডারে আমি কি করব, আমার কি যোগ্যতা আছে, আমি আমিনের ছাত্র, এগুলো নিয়ে প্রশ্ন করা শুরু করেনি। প্রশ্ন করতে থাকলো একের পর এক অবান্তর। আমার মতাদর্শ কি, স্বাধীনতার ঘোষণা কারা দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো। তারা একটা পর্যায়ে বুঝে গেল যে আমি তাদের লোক না। আমাকে ভাইবাতে, আমি একটা সূত্র মারফত পরবর্তীতে জেনেছি, ভাইবাকে জাস্ট 5 মার্কের কাছাকাছি আমাকে দেওয়া হয়েছে, এবং আমি তা সত্ত্বেও শুধুমাত্র রিটেনে আমার অসাধারণ পারফরমেন্স থাকার কারণে আমি তো এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ হচ্ছে এটা পাবলিক করে দেয়া হোক, ওপেন করে দেয়া হোক এই বিসিএস এর রেজাল্টগুলো। আমি দাবিও জানিয়েছি ফেসবুকে যে 20তম বিসিএস থেকে এই অবধি যত বিসিএস হয়েছে এগুলোর রেজাল্টস আপনি ওপেন করে দেন, পাবলিক ডোমেইনে দিয়ে দেন, তাহলে বুঝবেন আমি রিটেনে অসাধারণ পারফরমেন্স করার কারণে আমি কিন্তু মেধা তালিকায় প্রশাসন ক্যাডারে প্রথম দিকে চলে এসেছি। কিন্তু ওই বিসিএস এ এখন যারা বাংলাদেশের অনেক বড় পুলিশ অফিসার, ডিবি অফিসার, তাদেরকে একেবারে 200-র কাছাকাছি মার্কস দিয়ে কিন্তু চাকরিতে আনা হয়েছে। এটা তাদের মুখের ভাষ্য, তাদের মুখের ভাষ্য। অসংখ্য অপদার্থ নপুংসক বাজে নোংরা ওরা কিন্তু এই বিসিএস এ ঢুকে গেছে। ওই 20তম থেকে শুরু হয়েছে জঞ্জাল ঢোকা বিসিএস। এর আগে বিসিএস ছিল গরিবের চাকরি, মধ্যবিত্তের চাকরি, তারা স্বপ্ন দেখত। এই বিসিএস আপনার বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটা ঢুকিয়েছে এরা বদমাইশি করার জন্য, নোংরামো করার জন্য, অসভ্যতা করার জন্য। এরা বিসিএস এ অপদার্থদেরকে ঢোকানোর জন্য, নিজেদের লোক ঢোকানোর জন্য, তথাকথিত মুক্তিযোদ্ধার সন্তান নাতিদেরকে ঢোকানোর জন্য, এবং মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও অধিকাংশ জাল করা হয়। এই যে জমা দেওয়া হয় বিসিএস এ যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এটাও কিন্তু জাল করা হয়। এই জিনিস করে করে একটা প্রজন্মকে, 2টা প্রজন্মকে, বিশ্বাস করেন নাশিদ ভাই, একসময় তোফায়েল ক্যাডার, আবেদ ক্যাডার, এই হাসিনা ক্যাডার, এগুলো করে কিন্তু একটা জাতির ধ্বংসটা কিন্তু অনিবার্য করে ফেলছে। এই শিক্ষা ব্যবস্থাতে, চাকরি ব্যবস্থাতে আমাদের এই সমস্ত যে অনিয়ম শুরু হয়েছে, অনিয়ম
কিসের আপনার 30% মুক্তিযোদ্ধা কোটা? নাশিদ ভাই, 30% যদি মুক্তিযোদ্ধা কোটা হয়, 56-60% যদি কোটাতে চলে যায়, তাহলে আমার মেধাবী সন্তানগুলো কি করবে? আমরা তো মেধা এসেছিলাম, সুতরাং আমি মেধাবীদের পক্ষে। এই তথাকথিত মুক্তিযোদ্ধা কোটা ফোটা ফালতু বাজে অসভ্যগুলো এখানটাতে ঢোকার জন্য টাকা পয়সা দিয়ে আপনি শুধু, নাশিদ ভাই আমার কথাটা নেন, আজকে যদি পারেন যে কোনো ফোরামে তোলেন, 20তম বিসিএস থেকে আজ অব্দি সকল বিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট, রিটেনের রেজাল্ট, ভাইবার রেজাল্ট প্রকাশ করা হোক। এই প্রকাশ করে আপনি ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট চেক করেন, যেই ছাত্র 3rd ক্লাস পাওয়ার যোগ্যতা নাই, সেই ছাত্র যদি রিটেনে 70% মার্কস পায়, তাহলে আপনি কোশ্চেন তুলতে হবে। যে রিটেনে 40-45% পেয়েছে, সে যদি ভাইবাতে 180 পায়, তাহলে আপনাকে কোশ্চেন করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আমি 200-তে 120 পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট কি 200-তে 120 পায় নাকি? আর যে 3rd ক্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, সে পায় 180। এই যে বৈষম্য অনিয়ম আমাদের ভাই বোনেরা লড়ছে, 6টা বাচ্চাকে মেরে ফেলছে। কত বড় অসভ্য জানোয়াররা আমাদের সন্তানদেরকে গুলি করে মারে। যেই ছেলেটা দাঁড়িয়ে ছিল বুক চিতিয়ে, সেই ছেলেটার দিকে গুলি করেছে। এদেরকে নির্মম ভাবে ক্ষমতা থেকে এদেরকে সরাতে হবে। এই অসভ্য জানোয়ার ভোটবিহীন যে শাসক গোষ্ঠী, তারা আজকে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য, আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য তারা এই কাজগুলো করছে। আমি যদ্দূর পারছি, বিলিভ ইট অর নট, আমি চেষ্টা করছি ফেসবুকে বা বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করার জন্য। আমাদেরই সন্তান, আমাদের ভাই বোনরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে রক্ত ঝরছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করে এসেছি, আমরা বিসিএস দিয়েছি। আমরা তো কখনো এই কোটার কথা চিন্তা করিনি। 30% মুক্তিযোদ্ধা দিয়ে রাস্তার টোকাইদেরকে আপনার বিসিএস ক্যাডারে ঢুকিয়ে দিয়েছে। যদি আমার কথায় অসত্যতা থাকে, অসততা থাকে, তাহলে 20তম থেকে যে কোনো মায়ের সন্তান যারা আজকে তথাকথিত মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আছেন, তারা আপনারা 20তম থেকে এ পর্যন্ত সকল বিসিএস এর রেজাল্ট উন্মুক্ত করেন, তদন্ত কমিশন গঠন করেন, জুডিশিয়াল কমিটি, দেখবেন 50% আউট হয়ে যাবে। সুতরাং আজকে নো নেম যেটা বলেছে, নাম দিয়ে বললে আরো ভালো হতো। আমরা এই কোটা প্রথার বিরুদ্ধে, এবং যখনই সুযোগ পাওয়া যাবে, বাংলাদেশ যখন গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তখন এই সমস্ত কোটা ফোটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমাদের মেধাবী সন্তানদের সুযোগ থাকবে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড। তাদের হ্যাঁ, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা থাকা, এটা আমরা বিরোধিতা করি নাই। আমাদের মেয়েদের জন্য কিছু কোটা থাকতে পারে, আমাদের যারা পার্বত্য অঞ্চলের ভাই বোনেরা আছেন তাদের জন্য কিছু কোটা থাকতে পারে, যারা প্রতিবন্ধী তাদের জন্য কিছু কোটা থাকতে পারে। কুড বি 15-20% অল টুগেদার, বাকিটা হতে হবে মেধায়। আর যতদিন হবে না, আমরা আজকে যত নির্মম ভাবে আন্দোলন দমন করা হোক, আমরা ঘৃণা করব এদেরকে। এদের প্রতি আমাদের ঘৃণা, মনের যে ঘৃণা, আমাদের যে থুতু ছেটানো, সেটা আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ। আমাদের এই দেশটা আমাদের, এদেশের সন্তানরা আমাদের সম্পদ। তাদের জন্য মেধার যে সুযোগটা, সেটা করে দিতে হবে। কে কোন রাজনৈতিক দল করে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা দেখেছি সরকারি দলের ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা পদত্যাগ করছে শুধুমাত্র, আর বলা হয় এরা নাকি রাজাকার। এই সরকার প্রধান বললো রাজাকারের নাতিপুতিরা। কে রাজাকার? আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারের 3 জন শহীদ হয়েছে, জাতীয় পতাকায় সমাহিত হয়েছে। আমার পরিবারের সবাই মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা পরিবার। আমরা ওই সুযোগ সুবিধা নেইনি, কারণ আমরা ঘৃণা করি মুক্তিযোদ্ধার নাম দিয়ে সুযোগ সুবিধা নেয়া। প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা পছন্দ করে না। এটা হলো বাটপার, আপনার ভুয়া মুক্তিযোদ্ধাদের একটা অস্ত্র হয়েছে রাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্য, এবং যে রেজিম ভোটবিহীন অগণতান্ত্রিক, তাকে টিকিয়ে রাখার জন্য এরা সহযোগিতা করে। তো অনেক কথা বলে ফেললাম, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না। আবারও বলি, কেউ কোনো সুযোগ নেবার চেষ্টা করবেন না। বদমাইশি করার অনেক চেষ্টা আমরা বিভিন্নভাবে করি। এটা শুধুমাত্র আমাদের দেশের প্রকৃত ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীদের প্রয়োজনে এই কথাগুলো বললাম, যাতে করে এই কথাগুলো যায়, আমাদের ভাই বোনগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো রক্ষা পায়। আজকে তাদেরকে মারতেছে, মেয়েদেরকে পেটাচ্ছে। কত বড় হায়না জানোয়ারগুলো রাষ্ট্র শাসন করছে, আর আমাদের তাদের ন্যায্য অধিকারের দাবিতে সংগ্রাম করবার কারণে তাদের উপরে খড়গ গেছে। এই যে বাবা মা সন্তান হারালো, এর ক্ষতিপূরণটা দিবে কে? পারবে এই সন্তানটাকে ফিরিয়ে দিতে? সুতরাং আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই, এবং এই আন্দোলনের প্রতি আমাদের 100-তে 100% সমর্থন আছে। সর্বোচ্চভাবে আমরা সমর্থন করি। আদালতের সিদ্ধান্তকেও আমরা মনে করি যে এই সিদ্ধান্ত অনৈতিক, অন্যায় এবং বেআইনি সিদ্ধান্ত। আশা করি সুপ্রিম কোর্ট খুব দ্রুত এটা সমাধান করবে। 56 ভাগ হচ্ছে অফিসিয়াল কোটা, আর হচ্ছে
তার সাথে প্রায় 30 ভাগ হচ্ছে প্রশ্ন ফাঁস। সুতরাং দেখা যাচ্ছে যে প্রায় 90-95 হচ্ছে এই কোটায় যাচ্ছে। সব অদক্ষ, অযোগ্য, অথর্ব, অশিক্ষিতরা এই জায়গায় যাচ্ছে, না পারে বাংলা বলতে, না পারে ইংরেজি বলতে। বাদ দেন আপনার মেধা, আপনার যে বিতর্ক, আপনার যে শব্দ চয়ন, আপনার যে আউটলুক, বিশ্ব সম্পর্কে ধারণা, তার তো বাম পায়ের কোনো আঙ্গুলের সমান আসবে না। গেল 1 নম্বর। 2 নম্বর, আমরা কি দেখতে পাচ্ছি এদেশের বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী বর্তমান যে সরকার প্রধান, তিনি বললেন তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিলেন? তথাকথিত প্রধানমন্ত্রী কোথায় ছিলেন যখন তিনি জানলেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে? 400 কোটি টাকার মালিককে বিদেশে পার করে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে। চিন্তা করে দেখেন নাশিদ ভাই, বেনজিরকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। না, প্রধানমন্ত্রীর কার্যালয় পিয়নের কথা বলছি। আমি পিয়নের কথা বলছি, ওই পিয়ন দেশ ছেড়েছে। না, এখন কথা হচ্ছে সরকার প্রধান দায় এড়াতে পারেন না এই ক্ষেত্রে। তিনি জানতেন কিভাবে দেশ থেকে পালালো, তিনি বলার পর পালিয়ে যাবে। তো ব্যবস্থা করে দিয়েছি পালানোর জন্য, পালানোর ব্যবস্থা তো তারা করে দিয়েছে। সুতরাং এটা হচ্ছে কি বিশ্বাসের প্রশ্ন। আমরা কি বিশ্বাস করি? বলা হচ্ছে আদালতের প্রতি বিশ্বাস রাখতে। অবশ্যই আদালতের প্রতি বিশ্বাস রাখবো, যে আদালত দক্ষ, যোগ্য, ন্যায় বিচার করে। আমরা কি দক্ষ, যোগ্য, ন্যায় বিচারের জায়গাটা পাচ্ছি? আমার প্রশ্ন হচ্ছে সেটা। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.